স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে, সাথে আছি আমি ফাহমিদা শম্পা। এই অনুষ্ঠানে সপ্তাহের 5 দিন আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আমরা কথা বলবো সন্তান এবং মা বাবার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে। এবং এই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে পড়াশোনায় শিশুর অনাগ্রহ, এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনাদের যে কোনো সহায়তা অথবা পরামর্শের কথা জেনে নিতে পারেন আমাদের আজকের অতিথির কাছ থেকে। আর আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। জিনিয়া করিম, আপনাকে স্বাগত। এবং আমরা কিন্তু গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই একই বিষয় নিয়ে, যে শিশুরা আসলে কেন পড়াশোনায় আগ্রহী না, বা কেন আসলে তারা অমনোযোগী হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে। এবং শৈশব জিনিসটাই কিন্তু আসলে দুরন্তপনান, এবং আমরাও কিন্তু আসলে ছোটবেলায় এই সময়টাতে আমাদেরও পড়তে বসতে ইচ্ছা করতো না, কিন্তু তারপর আসলে লেখাপড়া করতে হবে। তো এই যে শিশুরা যে লেখাপড়া করছে না, কেন করছে না, সেই বিষয়টি নিয়ে আমরা গত পর্বে কিন্তু কিছুটা আলোচনা করেছিলাম। অনেক অভিযোগ শুনেছি অভিভাবকদের কাছ থেকে যে সন্তানরা পড়াশোনা করতে চায় না। তো এই যে একটি কমন অভিযোগ মা বাবার, এর সমাধান আসলে কি আছে আপনার কাছে? শিশুরা পড়াশোনা করতে চাইবে না, এটা খুবই সাধারণ একটা ব্যাপার এবং ন্যাচারাল একটা জিনিস, স্বাভাবিক ব্যাপার। এখন এটাকে কিভাবে আমরা শিশুদের মনোযোগটা কিভাবে আনতে পারি, আমরা কিছুটা আসলে আলাপ করেছিলাম, আলোচনা করেছিলাম আমাদের শেষের এপিসোডে। বাট আজকে তারপরেও সেই সূত্র ধরেই গত সপ্তাহে আসলে প্রবলেমগুলো, সমস্যাগুলো কেন হচ্ছে না, কেন মনোযোগের অভাব হচ্ছে, বের করার চেষ্টা করেছি। আজ আসলে সেগুলো কিভাবে উতরানো যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবচেয়ে প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমরা একটু যদি ফ্ল্যাশব্যাক করি তাহলে বুঝতে পারবো যে মনোযোগের অভাবটা কেন। এটা তো আসলে এই একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি যে আমরা ছোটবেলায় পড়াশোনা করতে চাবো না। সো প্রথম কথা হচ্ছে পড়াশোনাটাকে অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং করতে হবে। যে সারাক্ষণ বইয়ের মধ্যে মুখস্থ করলে ওটা তো আসলে একটা ভীষণ একটা বোরিং একটা ব্যাপার বাচ্চাদের জন্য। আর 2 নাম্বার হচ্ছে যে পড়াশোনা সারাক্ষণ বাচ্চাদেরকে পড়ো 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 অথবা পড়াশোনা না করে তার সাথে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো দেয়া হয়, তাকে ছবি আঁকায়, কারণ প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এই মননশীল যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আসলে তার মাধ্যমেও বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এবং অনেক প্রতিভার বিকাশ সেখানে হয়। সো সেই জন্য ওই জিনিসগুলোতেও যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে হয়তো দেখা যাবে বাচ্চার পড়ার মনোযোগটা একটু বাড়ছে। আর আরেকটা কথা আমরা একটু আলোচনা করেছিলাম যে আসলে 6 বছর থেকে স্কুলে যাওয়া উচিত বা কথা, সেখানে বাচ্চারা 3.5 বছরে স্কুলে পদার্পণ করছে, 2.5 বছর 3 বছরও আসলে দিয়ে দিচ্ছে, অনেক মা দিয়ে দিচ্ছে, বাবা মা পাঠিয়ে দিচ্ছে। সো ওই যে একটা আন্ডার এজ একটা মানসিক চাপ বা প্রেশার বা স্ট্রেস যে ওরা নিয়ে যাচ্ছে, সো সে কারণেও একটা সময়ের পরে তাদের পড়াশোনার প্রতি অনাগ্রহতাই বেশি দেখা যাচ্ছে। আর বাচ্চাদের যে স্ট্রেস হয়, মানসিক চাপ হয়, সেটার সোর্স, মেইন সোর্স হচ্ছে দুটো। একটা হচ্ছে বাসা, হোম, আরেকটা হচ্ছে স্কুল। মেইন এই দুটো সোর্স থেকেই তাদের আসলে স্ট্রেসটা হয়। সো বাসায়ও পড়ার চাপ, স্কুলেও পড়ার চাপ, তো মনোযোগের তো অভাব হবেই। এখন আমরা কিভাবে সমাধান করতে পারি? এই সমাধানের জায়গাটাতে আসলে অলিখিতভাবে কিন্তু আমাদের একটা নিয়ম আছে, সেটি হচ্ছে সন্তানের পড়াশোনার মূল দায়িত্বটা কিন্তু আসলে মায়ের উপরই বর্তায়। একজন মা যদি আসলে অফিসেও থাকেন, যিনি বাসায় থাকেন তিনি তো আসলে দেখাশোনা করছেনই, যিনি অফিস যাচ্ছেন তিনিও কিন্তু একটু পরপর ফোন করে খোঁজ নিচ্ছেন যে তুমি কি আসলে হোমওয়ার্কটা করেছো কিনা, পড়াটা কমপ্লিট করেছো কিনা। তো মায়ের ভূমিকাটা দিয়ে আগে শুরু করতে চাই, যে মায়েরা এক্ষেত্রে আসলে কি ভূমিকা পালন করতে পারে। এই যে আমরা বলছি সন্তানের পড়াশোনাকে আনন্দদায়ক করা বা সন্তানকে আগ্রহী করে তোলা পড়াশোনায়, এ ব্যাপারে মা কি করতে পারে সেই বিষয়টি জানবো। তবে একজন দর্শক আছেন, তার সাথে আগে আমরা কথা বলে নিব। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার কথাগুলো আমাদের সাথে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ সকাল। শুভ সকাল। আমি মোবারক হোসেন বলছি। জি, খুব সুন্দর আলোচনা, আর আলোচনার যিনি আজকের উপস্থাপিকা এবং আলোচক দুজনেই খুব সুন্দর আলোচনা অবতারণা করছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে পড়াশোনার প্রয়োজন কি, সেটা কি আমরা ছোট শিশু সন্তানদেরকে বোঝাতে সক্ষম হই বাবা মা হিসেবে? আর একটা প্রশ্ন, যে পড়াশোনার প্রতি তাদের অনাগ্রহ আছে, কিন্তু সরকার তো একাধারে এক একটা পরীক্ষা দিয়ে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে তো তাদেরকে পড়াশোনার প্রতি এক ধরনের চাপ প্রয়োগ করতেছে। কিছুদিন আগেও হাইকোর্ট থেকে একটা রায় আসছে যে সন্তানের শারীরিক ওজনের 10% বেশি জন্য বইয়ের ব্যাগের ওজন না হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে সন্তানরা যখন স্কুলে যায় তখন তো তাদের ব্যাগের ওজন অনেক বেশি এবং তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, পিএসসি, জেএসসি।
আমরা যখন লেখাপড়া করছি ছোটবেলায় তখন তো এত পরীক্ষাগুলো ছিল না। সুতরাং তারা যে লেখাপড়ার প্রতি অনাগ্রহ, এটা তো ঠিক না। বা তাদেরকে তো আগ্রহী করার জন্য সরকার কি এক ধরনের চাপ প্রয়োগ করতেছে, এবং তাদেরকে যে আমরা সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক মনা থেকে তাদেরকে দূরে রাখছি। সন্তানকে যখন লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হবে, তখন কিন্তু তারা অন্যান্য নাচ গান বা অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য, এমনকি তাদের যে পারিবারিক যে কাঠামো, শীতকালে এক সময় ছিল যে তাদের দাদি নানির, আমরা দাদি নানির বাড়িতে যেতাম পরীক্ষা শেষ হলে, গ্রাম অঞ্চলে গিয়ে আমরা গ্রামের পরিবেশে মিশতাম। তো সন্তানরা তো এই ধরনের পরিবেশ এখন পাচ্ছে না। তাহলে কি বলা যাবে যে সন্তানরা আসলে পড়াশোনার প্রতি অনাগ্রহ? এটা কি আসলে বলা যাবে? জি, আসলে এই দায় আসলে কিন্তু আমরা একা সন্তানদের উপর চাপাচ্ছি না, এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা কথা বলছি, এবং আমরা আসলে আমাদের অবস্থান থেকে যতটুকু করতে পারি, কথা বলতে পারি, বারবার এই বিষয়ে সচেতনতা তৈরির যে কাজটি, সেটি কিন্তু আসলে গণমাধ্যম করার চেষ্টা করে থাকে। হয়তো নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয়ে একটি সুন্দর সমাধান সবাই মিলিতভাবেই আসবে। তো উনি যে কথাগুলো বলছিলেন যে হাইকোর্টও কিন্তু রুল জারি করেছে, যে তো নিশ্চয়ই সব মহল থেকে আসলে কথা বলে বলেই বিষয়টিকে নজরে আনা হয়েছে, এবং আমরাও কিন্তু আজকে সেই কাজটি করার চেষ্টা করছি যে সন্তানের পাঠদানের যে বিষয়টি, সেটি যাতে আসলে চাপ না হয়, সেটি যাতে আসলে আনন্দদায়ক হয়, সেই বিষয়ে কি কি করা যেতে পারে। তো পাঠ্যসূচি পরিবর্তনের কাজটি হয়তো আমাদের হাতে বর্তমানে আমরা করতে পারবো না, কিন্তু মা বাবা বা পরিবার অন্যান্য সদস্যরা আছে, তারা তাদের অবস্থান থেকে কি কি করতে পারবে সেই বিষয়ে নিশ্চয়ই আমরা কিছুটা হলেও পরামর্শ দিতে পারবো। যে আমরা মায়ের ভূমিকার কথা বলছিলাম, আমরা সবচেয়ে প্রথমে বলবো যে যিনি আমাদের কাছে ফোন করেছেন এবং যিনি ওনার মতামতটা প্রকাশ করেছেন, তাকে অনেক ধন্যবাদ। উনি অবশ্যই সুন্দর কিছু কথা বলেছেন, এবং যেটা আসলে আমরা বলছি যে আসলে একসাথে সবাই মিলে কাজটা করতে হবে, যে যার জায়গা থেকে যতটুকু করতে পারি। বিকজ একটা দেশের এডুকেশন সিস্টেম হঠাৎ করে বদলানো সম্ভব না। একটা নিয়ম হঠাৎ করে আমরা বদলে ফেলতে পারি না, যদিও আমরা জানি যে এটা আসলে ঠিক না। সো আমার মনে হয় যেটা আসলে আমরা একটু আলোকপাত করলাম, যে দেখা যাচ্ছে কিন্তু টিভিতে, রেডিওতে বা গণমাধ্যমে সরকার বিভিন্নভাবে সবাই চিন্তা করছে বিষয়টা নিয়ে, যে বাচ্চাদের আসলে অনেক বেশি পড়াশোনার চাপ দেয়া হচ্ছে এবং যখন আসলে প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আসলে যেটা আমরা আলোচনা করছিলাম, মা হচ্ছে গিয়ে একজন সন্তানের সবচেয়ে বড় পথ প্রদর্শক, আমরা সেটাই মনে করি। যদিও আমি তার সাথে অবশ্যই বাবাদেরকে অ্যাড করতে চাই, তাদের ভূমিকাও আসলে সমপর্যায়েই পড়ে। তারপরেও আমাদের সাবকন্টিনেন্ট বা এশিয়ান কান্ট্রিগুলোতে আমরা মাকেই বেশি সবকিছুর জন্য মনে করি। তারপরে জিনিয়া করে আমি একটু যুক্ত করতে চাই, আজকালকার বাবারাও কিন্তু অনেক সচেতন হয়েছেন। তারা এখন আর সেই আগের বাবাদের মতো নেই যে সন্তান মানেই বাবাকে দেখে খুব ভয় পাবে বা বাবার সাথে একটি দূরত্ব থাকবে। আজকালকার বাবারা কিন্তু অনেক বন্ধুসুলভ, এবং তারাও মায়েদের অনেক দায়িত্বই কিন্তু নিজেদের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। অবশ্যই, এটা আমি একটু পরেই হয়তো অ্যাড করতাম, যে আমার অবজারভেশন হচ্ছে যে বাবারা আসলে এই যে বললাম যে সমপর্যায়েই পড়েন, তারা আসলে অনেক দূর এগিয়ে আসছেন। বিশেষ করে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে বাবাদের সাথে বাচ্চাদের সম্পর্কটা কখনো কখনো মায়েদের থেকেও আমি এখন বেশি ফ্রেন্ডলি দেখছি। এবং ছোট বাচ্চাদেরকে 2 বছর যদি আমি বলি, 3 বছর বলি, বাবারা আসলে অনেক বেশি সময়ও দিচ্ছেন। সো এটা একটা খুব ভালো দিক। আমরা এখন মায়ের কথা বলি, যেহেতু মা হচ্ছে আমাদের পথ প্রদর্শক সবকিছুর জন্য একজন সন্তানের ব্যাপারে। মাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে আমরা সিস্টেমটা হঠাৎ বদলাতে পারবো না, কিন্তু আমরা কিন্তু আমার বাচ্চা যখন 2 বছর বয়স, তখন আমার বাচ্চাকে আমি কি এডুকেশনে দিব, কি সিস্টেমে দিব, এগুলো কিন্তু আসলে ডিপেন্ড করে একজন বাবা মায়ের উপরে, বাচ্চার উপরে না। সো আমি যদি মনে করি আমার বাচ্চাকে আমি 3.5 বছরের স্কুলে দিব না, যেখানে কিনা অতিরিক্ত পড়ার চাপ এবং মানসিক চাপ আসবে এবং যার ফল ভালো হবে না, আমি কিন্তু তাহলে তাকে ওয়েট করাতেই পারি। এবং এটা আসলে খুব সহজ না, এটা একটা পদ্ধতি হতে পারে। 2 হচ্ছে, বাবা মা এখন দুজনেই কাজ করছে, সময়টা আসলে আমাদের জন্য খুব একটা সেনসিটিভ একটা ফ্যাক্টর, এবং আমরা সময় দিতে পারি না। কিন্তু আমি মাদেরকে যেটা বলবো, যতটুকু সময় আমরা দিতে পারছি বাসায়, বাচ্চার জন্য একটু যদি কোয়ালিটি টাইমটা বের করি। এই যে যেমন 3 বছরের বাচ্চা বা 3.5 বছরের বাচ্চাদের পড়াশোনার চাপ একরকম, 6 বছরের বাচ্চার একরকম, 10 বছর একরকম। সো মা যদি সেভাবে একটা টাইম ম্যানেজমেন্টটা করে নেন, যেহেতু আমরা মায়ের কথা প্রথমে বলছি, যে আমি বাসায় যাওয়ার পরে আমি 1 ঘন্টা আমার 6 বছরের বাচ্চাকে দিব, এবং তখন মায়েদের যেটা করা মানে আমি মনে করি উচিত না, সেটা হচ্ছে আমরা যেটা করি, বাসায় যেই বাচ্চাদেরকে পড়া ঠিক মতো করেছো, মানে ইভেন আমরা অন্য কোনো কিছু তাদেরকে আসলে জিজ্ঞেস করি না, খাওয়া আর পড়া,
এই দুটো কথা শুধু জিজ্ঞেস করি। পড়াশোনা ঠিকমতো হয়েছে? তোমার টিচার এসেছিল? তুমি ঠিকমতো পড়াশোনা করেছো? তুমি খেয়েছো তো ঠিকমতো? কিন্তু এটা আসলে প্রথমে না করে বাচ্চার সাথে যদি কিছুটা সময় কাটে, আজকে সারাটা দিন তোমার কেমন ছিল, বাবা স্কুলে কি কি মজা করলে, কি ভালো লেগেছে, কি মন্দ লেগেছে, তখন কিন্তু বাচ্চা অটোমেটিক্যালি তার পড়াগুলো, হোমওয়ার্কগুলো দেখাতে শুরু তার মানে করবে। মায়ের এই প্রশ্ন দুটি, গদবাঁধা প্রশ্ন দুটি যাতে আসলে সন্তানের কাছে একেবারে গদবাঁধা না হয়ে যায়। এটা হতে জিনিয়া পারে করিম, না। এ বিষয়ে আরো ছোট ছোট টিপস আপনার কাছ থেকে আমরা জেনে নিব। তবে আরেকজন দর্শক কিন্তু আছেন আমাদের সাথে। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, মামুনুর রশিদ বলছি জি নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। বোর্ডের বইয়ের বাইরে কি অন্যান্য পুস্তক দরকার আছে কিনা জি শিশুদের আগ্রহ বাড়ানোর জন্য? আমাদের তো অনেক বই, যেভাবে কম্পিটিশন শুরু হয়ে গেছে, যে কিন্ডারগার্টেন স্কুলে বিশেষ করে, তো এটার জন্য কোনো আইন করা হচ্ছে কিনা? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। খুবই যৌক্তিক এবং একটি প্রশ্ন করেছেন যে পাঠ্য বইয়ের বাইরে আসলে আরো বই শিশুদের জন্য দরকার আছে কিনা। কিন্তু দুটি আমার মনে হচ্ছে দুটি একটু প্রশ্ন এক কিনা আমি জানি না, উত্তর কিন্তু ভিন্ন হবে। যে একটি হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই শিশুদের জন্য দরকার আছে কিনা, এটি একটি। আরেকটি হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে কিন্ডারগার্টেনগুলো যে অসুস্থ প্রতিযোগিতা, আমি অসুস্থ প্রতিযোগিতাই বলবো, যে কে কত বেশি বই দিতে পারছে, তাহলে আসলে গার্জিয়ানরা হয়তো মনে করবেন সেই কিন্ডারগার্টেনটি হয়তো অনেক বেশি ভালো এবং সন্তানকে সেখানেই নিয়ে যাবেন। এইটার কোনো দরকার আছে কিনা। প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। এবং আমরা যেহেতু আজকে কথা বলছি যে পড়াশোনায় শিশুর অনাগ্রহ নিয়ে, সো সেই ক্ষেত্রে আসলে পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা যদি বাচ্চাদেরকে স্টোরি বুক বা বিভিন্ন গল্পের বইগুলা দিতে পারি, এটা তো একটা বিশাল মানে অ্যাডিং একটা ব্যাপার, যোগসূত্র। আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে দিতে চাই, ছোট্ট একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, আমার যে সেন্টারটা আছে সেই সেন্টারে আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, ওখানে কিন্তু বাচ্চারা, এটা ডে কেয়ার অ্যান্ড প্রি স্কুল, তো বাচ্চারা কিন্তু একদম 6 মাস থেকে আসা শুরু করছে। সেখানে আমাদের একটা প্রত্যেক বৃহস্পতিবারে আমরা একটা চিঠি দিয়ে দেই এবং এটাকে বলা হয় স্টোরি রিডিং লগ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বাবা মায়েদেরকে আমরা দিয়ে দেই সপ্তাহে 5 দিন, যে এরা বৃহস্পতিবারে আমরা ওই কাগজটা দেই, আবার আমরা এটা রোববারে সেটা নিয়ে নিই। সারা সপ্তাহে ওখানে লেখা থাকে বাচ্চার নাম, বাচ্চাকে কি কি বই আমরা পড়ে শুনিয়েছি এই সারা সপ্তাহে। অ্যাটলিস্ট আমাদের হচ্ছে 3টা গল্পের বই বাচ্চাকে পড়ে শোনাতে হবে। ঠিক আছে, আর যদি কেউ 5টা করতে পারে, তারপরে ওখানে হচ্ছে সবচেয়ে বেশি বই কে পড়েছে এই সপ্তাহে। এভাবে করে এভরি মান্থ, প্রতিটা মাসে আমরা একটা প্রতিযোগিতার মতো করি। হ্যাঁ, যে বই পড়া এখানে প্রতিযোগিতা বই পড়া, আসলে। কিন্তু সেটা কিন্তু আসলে 2 বছরের বাচ্চা পড়তে পারছে না, কাকে পড়তে হবে? হয় বাবা, নয় মা, নয় ফ্যামিলি মেম্বার, কাউকে। সো এতে করে বাচ্চার যে বাচ্চার সামনে বসে আসলে পড়া, যে তাকে পড়ার অভ্যাসটা আসলে এর মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই গড়ে উঠছে। অবশ্যই, তো এটা আমরা যেমন করি, তো এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বইয়ের প্রতি আগ্রহ, মানে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো। আর নট অনলি দ্যাট, গল্পের বই পড়া 6 মাস বয়স থেকে বা জন্মের পর থেকেই বলবো, বাচ্চাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট। জিনিয়া করিম, আরেকজন কিন্তু আছেন দর্শক। ঠিক আছে দর্শক, আপনি আপনার নাম বলে কোথা থেকে বলছেন আমাদের জানিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি গত জানুয়ারি 6 তারিখে যে ছেলেটা মারা গেছে, আদনান কবির, জি ওর বাবা বলছে। জি বলুন। আমি ওই ওনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেই প্রশ্নটা হইল, আসলে বাচ্চারা যে যে মা বাবার কথা বলতেছে, মা বাবারা খুব টেক কেয়ার, এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে করো। আসলে ওইটা, ওনার কথাটা ঠিক আছে, বাট বাচ্চারা যখন বাসায় আসে, বাসায় আসার পরে মা যে ইমোশনালি বাচ্চাদেরকে একটা সাপোর্ট করে, মানে ছেলে বাচ্চাদেরকে, সেই জন্য তো বাচ্চারাও একটু বিপদগামী হয়ে যাচ্ছে। তো এই জন্য উনি যদি এটার উপরে কিছু মন্তব্য করতেন। প্রশ্নটা জি, আমরা বুঝতে পেরেছি আসলে যে
আসলে মারা উনি ওনার পরিচয়টা হচ্ছে যে সম্প্রতি যুক্তরা আদনান যে কিশোর ছেলেটি মারা গিয়েছে, ওনার বাবা ফোন করেছিলেন এবং তার আসলে একটি পর্যবেক্ষণের কথা তিনি আসলে আমাদের সাথে আজকে শেয়ার করে নিলেন। সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের গতানুগতিক ধারা অনুযায়ী মায়েরা একটু ছেলে সন্তানদেরকে বা সন্তানদেরকে অনেক বেশি অতিরিক্ত আদর দেওয়ার যে একটি প্রবণতা থাকে, সেটি করা আসলে কতটা উচিত যে, এবং এই এই জায়গাটিতে কিন্তু আসলে সবসময় মায়েদের ক্ষেত্রে ছেলে সন্তানদের প্রতি কিন্তু আমরা দেখে থাকি যে ছেলেদেরকে একটু বেশি আদর কিন্তু করা হয় মায়েদের ক্ষেত্রে। তো এই জিনিসটি আসলে সন্তানের ভবিষ্যতের জন্য বা সন্তানের বেড়ে ওঠার জন্য কতটা যৌক্তিক বা কতটা আসলে উপকারী, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো জিনিয়া করিম। তবে এই মুহূর্তে একটা নিতে হচ্ছে আমাকে ছোট্ট বিরতি। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবার আলোচনায় আমরা যোগ দিব। বিরতির পর আবারও স্বাগত সমাধান সূত্র অনুষ্ঠানে। কথা হচ্ছিল পড়াশোনায় শিশুদের কেন অনাগ্রহ, এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলতে আরেকজন দর্শক কিন্তু এই মুহূর্তে আছেন আমাদের সাথে। দর্শক, আপনি আপনার নাম বলে কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খিলগাঁও এলাকা থেকে আব্দুর রব পাটোয়ারি বলছি। জি বলুন। জি, এইখানে আমি কয়েকটা ঘরে আমার এলাকায় দেখতে পাচ্ছি মা সমস্ত দায়িত্ব নয় লেখাপড়া শিখানোর জন্য সন্তানকে, কিন্তু সে এত উগ্র মেজাজে, এই উগ্র মেজাজটা শিশুকাল থেকে ক্লাস 1, 2, 3, 4 থেকে আরম্ভ করে আমি লক্ষ্য করছি গভীর মনোযোগের সহিত যে ওই মহিলার এই উগ্র মেজাজের জন্য ওই বাচ্চাটা আস্তে আস্তে তার ব্রেইন কেমন যেন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কেমন যেন তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে ব্রেইনের। এই যদি হয় তাহলে ওই মায়েরা কেন জিদ করে সন্তানের দায়িত্ব নিবে অথচ নষ্ট করবে? জি, আপনার সুন্দর প্রশ্নের জন্য আসলে আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু জিনিয়া করিম দুটো ভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি। প্রথম বিরতিতে যাবার আগে কিন্তু আদনানের বাবা ফোন করেছিলেন উত্তরা থেকে, তিনি কিন্তু বলেছিলেন যে সন্তানকে অতিরিক্ত মায়েরা যে আদর দিয়ে থাকেন সেই বিষয়টি আসলে কতটা যৌক্তিক, এবং ঠিক পরেই কিন্তু আমরা আরেকজনের ফোন পেলাম যিনি বলছেন যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় মায়েরা কিন্তু অতিরিক্ত শাসন করে থাকেন সন্তানদের। এই দুটোর আসলে কোনটা ঠিক, বা দুটোই আসলে ঠিক কিনা? সবচেয়ে প্রথমে আমরা অত্যন্ত সহানুভূতি জানাচ্ছি আদনানের বাবাকে এবং একটা সুন্দর প্রশ্নের জন্য। আহলাদ শব্দটা অতিরিক্ত আহ্লাদ দেয়া, এটা কখনোই অতিরিক্ত এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, আমরা সবসময় ছোটবেলা থেকেও জানি। এটা আসলে কখনোই কারোর জন্য কোনো ভালো কিছু বয়ে আনে না। আর আমরা মায়েরা যখন বাসায় যদি ছেলে মেয়ে দুজন থাকে অথবা শুধু ছেলেও থাকে, তাদের প্রতি যে আমরা এক্সট্রা যে আহ্লাদিপনাটা করি, এটা আসলে একটা বাচ্চাকে শুধু স্পয়েলই করে এবং বাচ্চার জন্য একটা নেগেটিভ জিনিসই বয়ে আনে, ওর মধ্যে ভালো কিছু করে না। বিকজ বাচ্চাকে দায়িত্বশীল বানানো, বাচ্চাকে শাসন করা, ঠিক জিনিসটা বলা, অতিরিক্ত আদরের কারণে মা যদি সেটা বলতে না পারেন বাচ্চা কোত্থেকে শিখবে? এবং ছোটবেলা থেকে এটা না বলতে বলতে একটা সময় পরে বাচ্চাটা যখন বড় হয় তখন কিন্তু আর সেই 16-17 বছরের ছেলে অথবা 12-13 বছরের ছেলে তখন হঠাৎ করে সে নিবে না, এবং তখন হয়তো মায়েরা চেষ্টা করেন। তাই আমি সব মায়েদেরকে বলবো যে আপনারা প্লিজ অনেক অনেক ভালোবাসা বাচ্চাকে দেন, অনেক সুন্দর সময় বাচ্চাকে দেন, বাট আহ্লাদ দিয়েন না, কারণ আহ্লাদ দেওয়ার কারণে একটা বাচ্চার জীবনে অনেক বড় অন্ধকার নেমে আসবে। যেটা ঠিক তো ঠিক এবং যেটা বেঠিক তো বেঠিকই। আসলে শাসন যখন প্রয়োজন হবে এবং অবশ্যই তখন নিশ্চয়ই শাসন করা প্রয়োজন, কিন্তু এই যে আরেকজন দর্শক যেটি বললেন যে একেবারে ছোট ছোট শিশুদের গায়ে হাত তোলা বা শাসন করা বা খুব রূঢ় মেজাজ দেখানো, এই জিনিসটা আসলে কতটা যুক্তি? ওনার প্রশ্নটাও খুব সুন্দর। এবং এই যে উগ্র মেজাজ উনি বলেছেন, কি হয় একটা প্লেটের মধ্যে আমরা যতটুকু খাবার খেতে পারি আমাদের কিন্তু ততটুকুই নেওয়া উচিত, কিন্তু আমরা মায়েরা যেটা করি আমরা অনেক বেশি খাবার নিয়ে নিই, আমরা মনে করি আমরা সব কিছু করতে পারবো, অথবা আমরা সব কিছু করতে পারার জন্য আমাদেরকে ওরকমভাবে তৈরি করা হয়েছে। ওই চারিদিকের একটা প্রেশার থাকে যে মা হয়ে বাচ্চা দেখতে হবে, সব করতে হবে। এই কারণে কখনো কখনো যেটা হয় আমাদের এত বেশি মানসিক চাপ চলে আসে, আমরাও কিন্তু মানুষ, একটা মাও কিন্তু মানুষ, সে কিন্তু আসলে এত মানসিক চাপ নিতে পারে না, তখন তার আউটবাস্ট হয়। আউটবাস্টটাই হচ্ছে কিন্তু উগ্র মেজাজ। এবং উনি যেই কথাটা বলেছেন আমি খুব পছন্দ করেছি এবং এটা আমি সবাইকে জানাতে চাই যে সবসময় যদি একটা বাচ্চাকে এরকম ন্যাগিং করে বা এরকম খোটা খোটা দিতে থাকে বা উগ্র মেজাজ দেখাতে থাকে এবং অতিরিক্ত মানসিক চাপ দেয়া হয়, তার ব্রেন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ও বাচ্চাটা কেমন যেন লস্ট হয়ে যায়।
সবসময় তার মধ্যে কিন্তু একটা ভীতিও কাজ করে, কোনো হ্যাঁ, কিছু করতে গেলে কিন্তু সবসময় ভয় পায়। সো এটা করতে করতে আসলেও ব্রেনটা কিন্তু আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ও একটা সময় মনে করে কি আমি তো বকা খাবই, আমাকে তো এগুলো বলবেই। সো ওর মানসিকভাবে না ও বিপর্যস্ত হয়ে পড়ে। তো আমরা যেন কখনো বাচ্চাদেরকে সেই রকম মেজাজ না দেখাই, সেই রকম ভাবে আমরা মানসিক চাপটা না দিই। বারবারই আমি সব মায়েদের বলবো, সব বাবাদের বলবো, বিশেষ করে মা নিয়ে কথা বলছি, আমরা যেন কখনো বাচ্চাদের অতিরিক্ত মানসিক চাপ না দেই, বিকজ এই মানসিক চাপের কারণে ছোটবেলাতেই বাচ্চাদের অনেক বড় একটা ড্যামেজ হয়ে যায়। এবং তার মানে কিন্তু জিনিয়া করিম, অতিরিক্ত আদর এবং অতিরিক্ত শাসন কোনোটাই কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য কখনোই ভালো না। কারণ সন্তান একটি অন্যায় করে আসলো, সেটি মা হয়ে আমি আদর করে লুকিয়ে রাখলাম সন্তানকে বাঁচানোর জন্য সাময়িকভাবে, কিন্তু পরবর্তীতে যে কিন্তু আসলে সেটি বুমেরাং হয়ে আবার ফেরত আসতে পারে আমার সন্তানের উপর। এবং এই জিনিসটা কিন্তু অহরহ হচ্ছে, বিশেষ করে আমরা এই ছেলে সন্তানের এই জিনিসগুলো বাবাদের কাছ থেকে লুকিয়ে ফেলি এবং তখনই আমরা প্রথম সর্বনাশটা মায়ের হাতেই হয়ে যায়। না বুঝেই করি, আমরা বুঝে করি না। আমরা আলোচনা আরো এগিয়ে নিব, তবে এই মুহূর্তে আরেকজন কিন্তু আছেন আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনি আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে আমাদের সাথে যোগ দিতে পারেন আলোচনায়। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসলে আমি যখন পড়তে বসি তখন ফার্স্টে যে মনোযোগটা নিয়ে পড়ি ওইটা একদম লাস্ট পর্যন্ত থাকে না, এবং আমি আমার মানে ফুল মনোযোগ দিয়ে পড়তে চাই আর কি, অন্যমনস্ক হয়ে যায় এবং মানে অস্বস্তি মনে হয়, এই জন্য ফুল মনোযোগটা রাখতে চাই। আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ। ইন্টার ফার্স্ট ইয়ারে পরে খুবই গুরুত্বপূর্ণ সময় জীবনের জন্য, কারণ পড়াশোনাটা এই মুহূর্তে কিন্তু অনেক বেশি জরুরি এবং তিনি নিজেও খুব এই বিষয়টি নিয়ে সচেতন যে পড়াশোনার যেই স্পিরিটটা নিয়ে উনি পড়তে বসেন শেষ পর্যন্ত কিন্তু সেটি আর ধরে রাখতে পারেন না। কি করা যেতে পারে? সবচেয়ে প্রথমে হচ্ছে যে প্রশ্নটা সাহস করে করার জন্য অনেক ধন্যবাদ ওনাকে, বিকজ আমরা নিজেদের সমস্যাগুলো আসলে নিজেরা বলতে চাই না, অন্য কেউ বলে দিলে সহজ হয়। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে পড়ায় এখন আমরা ইন্টার পড়ছি এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সময়, তারপরেই কিন্তু ইউনিভার্সিটিতে আমরা ঢুকে যাব। এই রেজাল্টের উপরই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তো এই কারণে মনোযোগ আমাদের এখন আসতেই হবে। আর এখন কিন্তু আমরা মানে মোটামুটি অ্যাডাল্টহুডে চলে যাচ্ছি। সো এখন কিন্তু আমাদের একটুখানি বেশি প্রেশার, একটু মানসিক চাপ, ম্যাচিউরিটি দিয়ে ওগুলা কিন্তু এখন আমরা আসলে করতে পারি। আমি যেমন মানসিক চাপ বারবারই বলছি যে শিশুদের যেন পড়াশোনায় দেওয়া না হয়, কিন্তু একজন অ্যাডাল্টহুডে যখন যাই, ইন্টারমিডিয়েট যখন পড়ছি বা এ লেভেলে যখন পড়ছি, তখন কিন্তু একটু মানসিক চাপ বা অতিরিক্ত হার্ডওয়ার্ক আমরা আসলে করতে পারি। আর মনোযোগের ব্যাপারটা আমি বলি, এটা হচ্ছে যে কনসেন্ট্রেশন, যে একসাথে আমরা যখন পড়ি, যে আমি পড়ছি, আমি হয়তো আধা ঘন্টার বেশি পড়তে পারছি না, তো কনসেন্ট্রেশন লেভেলটা এক একটা মানুষের এক এক রকম থাকে। কেউ কেউ খুব তাড়াতাড়ি ছুটে যায় কানেকশনটা, কারো কারো আবার একটু লম্বা সময় থাকে। এটা আসলে একটা অভ্যাসের ব্যাপার। তবে এই অভ্যাসটা আমি অবশ্যই বলবো যে আপনি এখন তৈরি করেন। ওনাকে অবশ্যই তৈরি করতে হবে, বিকজ ওনার বয়স অনুযায়ী উনি চেষ্টা করলে পারবে। এবং আপনি হচ্ছে প্রথমে আধা ঘন্টা নেন, যে আমি আধা ঘন্টা পড়বো এবং আধা ঘন্টা আমি সারা দুনিয়া ভুলে পড়বো, তারপরে আবার মনে করেন এটাকে আরো 20 মিনিট আপনি বাড়ান। এভাবে আপনি আপনার কনসেন্ট্রেশন স্প্যান যেটা বলে সেটাকে বাড়াতে পারে। উনি বাড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত নিতে পারে। আর আরেকটা জিনিস উনি করতে পারেন, অনেককে আমি দেখেছি তাদের কনসেন্ট্রেশনটা ছুটে যায়, তারা যদি মাঝে মধ্যে একটু গান শোনে, তারা আবার ফিরে আসে। ছোট ছোট জিনিসগুলা নেয়া। সো হাফ এন আওয়ার পরে যদি একটুখানি আপনি বাইরে হেঁটে আসলেন বা বারান্দায় হেঁটে আসলেন অথবা একটা প্রিয় একটা গান শুনলেন, এটার মাধ্যমে আপনি আপনার কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে পারবেন। এটা কোনো কঠিন কাজ না ওনার বয়স অনুযায়ী। জি, জিনিয়া করিম, আরেকজন দর্শক কিন্তু আছেন আমাদের সাথে। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন বলে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। ম্যাডাম, আমি সাভার থেকে বলছিলাম। জি, আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে ব্যবসা স্কুলে। ওর 6টা ইংলিশ বই। ও একটা ওপেন হার্ট সার্জারি রোগী, বুঝছেন? এখন এই বাচ্চা কিভাবে মানে 6টা ইংলিশ বই ট্যাকেল দিতে পারবে? মোট 11টা বই। এবং বিভিন্ন গার্জেনের সাথে বসলে বোঝা যায় ওনার বাচ্চা এটা পারে, ওনার বাচ্চা এটা পারে। তখন নাদের কিন্তু এভাবেই মন মেজাজ খারাপ হয়ে যায় যে আমার বাচ্চা পারবে না কেন। এর জন্য বাচ্চার উপর প্রেশারটা বেশি দেওয়া হয় আসলে।
এটার সমাধান কি একটু বলেন প্লিজ। জি ধন্যবাদ। আসলে বলবেন এই এগুলো যদি একটু কমায় দেয় বাচ্চাদের। আসলে সমাধান কিন্তু অনেকাংশে আমাদের নিজেদের হাতেও মনে হয় থাকে জিনিয়া করিম। কারণ আমি কেন জেনে শুনে আমার বাচ্চাকে 6টা ইংলিশ বই যে কিন্ডারগার্টেন বা যে স্কুলটিতে আমি কেন সেখানে দিব, সেখানেই যে আসলে শিক্ষার সবচেয়ে ভালো মানটা তৈরি হয়েছে সেটাই বা কে আমাকে বলে দিচ্ছে। আপনি এই বিষয়ে আসলে কি বলতে চান? এটা আসলে খুবই দুঃখজনক। আপনার যে সমস্যাটা আপনি তুলে ধরেছেন এটা শুধু আপনার সমস্যা না, হয়তো অনেক বাড়িতেই সমস্যা চলছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি আপনার জায়গায় হতাম, আমি ওনার জায়গায় হলে আমি কিন্তু আগে আমার বাচ্চার স্বাস্থ্যটা দেখতাম, তারপরে পড়াশোনাটা দেখতাম। বিকজ একটা মানুষ বেঁচে থাকলে সে কাজ করবে, একটা বাচ্চা সুস্থ থাকলে সে সুস্থভাবে পড়াশোনা করতে পারবে। তাকে পড়াশোনার জন্য তো আমি অসুস্থ করে ফেলতে পারি না, আগে হচ্ছে আমাদের স্বাস্থ্য। তো আমি যেটা বলবো ওনাকে, ওনার জন্য আমার যেটা সাজেশন সেটা হচ্ছে অবশ্যই ইমিডিয়েটলি ওই স্কুল থেকে আপনি দরকার হলে বাচ্চাকে ছাড়িয়ে এমন একটা স্কুলে দেন যেটার মধ্যে প্রেশার কম। আর ওই স্কুলে যদি রাখতে চান আপনি প্রিন্সিপালের সাথে উনি কথা বলুক, আপনি প্রিন্সিপালের সাথে কথা বলে আপনি বলেন যে আমার বাচ্চার হার্ট ওপেন হার্ট সার্জারি বা হার্টের সমস্যা, আমার বাচ্চা এত কিছু করতে পারবে না এবং আমি বাবা হিসেবে মা হিসাবে আমাদের ওর ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার প্রয়োজন নেই। ও মোটামুটি সবগুলো। ওনার কিন্তু আরেকটি পয়েন্ট উনি আমাদের কাছে বলেছেন, সেটি হচ্ছে যখন বাকি অভিভাবকদের সাথে বসেন এবং তারা যখন বলা বলি করে আমার মেয়ে বা আমার ছেলে এটা পারে ওটা পারে, এবং তখন ওনার কিন্তু মা হিসেবে সেই জায়গাটিতে খারাপ লাগে যে আমার বাচ্চাটি হয়তো পিছিয়ে যাচ্ছে। এটিও কিন্তু আরেকটি বড় সমস্যা। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল এবং টিচারদের সাথে ওনার কথা বলতে হবে যে আমার বাচ্চা যেন মানে অতিরিক্ত প্রেশার না পায়, বিকজ সে নিতে পারছে না। আর দ্বিতীয় যেই ব্যাপারটা, এটা আমি একটু পরেই আসতাম, এটা তো পুরোপুরি ওনার হাতে। আমার বাচ্চা সম্পর্কে আরেকজন তার বাচ্চা সম্পর্কে বলবে আর সেই মানসিক চাপটা আমি নিয়ে আমার বাচ্চাকে টর্চার করব, সেটা তো আসলে স্কুলও কিছু করতে পারবে না, তার বন্ধুরা বা তার বাচ্চার বন্ধুদের বাবা মায়েরাও কিছু করতে পারবে না। সো আপনি খুব স্ট্রংভাবে যদি বাচ্চার প্রতি আপনি ফিল করেন, আপনি স্ট্রংভাবে বলেন যে আমার মেয়েটা অসুস্থ, তার সার্জারি হয়েছে, আমার পক্ষে ও যতটুকু করবে ততটুকুই যথেষ্ট, আমি ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড চাই না, বাস শেষ। একদিন দুদিন 3 দিন এটা কিন্তু আসলে মানুষের হাতে না, এবং এই স্ট্রং ভাবে বলতে হবে, না বললেই বাচ্চা কিন্তু একদিন পুরোপুরি বেড রিডেন হয়ে যাবে। জি জিনিয়া করিম, আমরা আলোচনা আরো এগিয়ে নিব, তবে এই মুহূর্তে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। দর্শক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্র অনুষ্ঠানে। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি জিনিয়া জেসমিন করিমের সাথে কিভাবে আসলে শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলা যায় সেই বিষয়টি নিয়ে। আমরা আজকেও কিন্তু অনেকগুলো মা বাবাদের গল্প শুনলাম, তারা তাদের অভিজ্ঞতাগুলোর কথা আমাদের সাথে শেয়ার করেছে। তো সব মিলিয়ে আসলে এই পড়াশোনায় আমরা হয়তো সিস্টেমটার বিষয় এখনই কিছু করতে পারবো না, যে এত বই, এত প্রেশার, এত কিছু, কিন্তু তার মধ্য থেকেও যদি আসলে মা বাবা কিছু কৌশল অবলম্বন করেন নিশ্চয়ই শিশুদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে পারবেন। সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। কৌশল নাম্বার 1 হচ্ছে মায়ের জন্য বাসায় এসেই আমরা বলবো না যে তুমি কি পড়েছো আর খেয়েছো কিনা, বরঞ্চ একটু আগে যেটা বলছিলাম একটু সময় নিয়ে ঘন্টাখানেক সময় বাচ্চাকে দিতে হবে। সব কিছুর মূল হচ্ছে বাচ্চাকে একটু কোয়ালিটি সময় দেয়া। এটা যদি কোনো বাবা মানে মা যদি দিতে না পারে, বাবা যদি দিতে না পারে, তাদের সমস্যা দিনের দিন বাড়বে, কমবে না। সো আমাদের প্যারেন্ট হিসাবে, বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে হবে দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু গিভ টাইম টু আওয়ার চিলড্রেন, কোয়ালিটি টাইম। 1 2 হচ্ছে মা যেটা করবে আমি বললাম, এটা হচ্ছে বিকজ সিস্টেম অথবা বই পুস্তকের ভার এগুলা নিয়ে তো কথা হচ্ছে, সরকার কথা বলছেন, গণমাধ্যম এগুলা নিয়ে ফোকাস করছে, আমরাও চেষ্টা করছি, আমিও লেখালেখি করছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, সবাই মিলেই একটা কিছু হবে, বাট এটা সময় লাগবে। এখন ইমিডিয়েট আমরা কি করতে পারি সেটা হচ্ছে বাচ্চাটাকে সারাক্ষণ পড়ার জন্য একটা মানসিক চাপ না দেয়া, এবং ইফ নিডেড স্কুল যদি বলে যে আমাকে স্কুলে যদি পড়ার চাপ থাকে, আমি যে স্কুলের প্রিন্সিপাল এবং পার্সোনালি বলে আসবো টিচারকে যে দেখো আমার বাচ্চা আসলে মানসিক চাপটা নিতে পারছে না, ও মোটামুটিভাবে যেভাবে রেজাল্ট করছে করে গেলে আমি মা হিসেবে অসুবিধা নেই, ওর যত বিহেভিয়ার ডিসিপ্লিন এগুলো ঠিক থাকে সেগুলো আমি চেষ্টা করব দেখতে। বিকজ স্কুল মানে কিন্তু শুধু পড়াশোনা না আর মানসিক চাপ না, স্কুল একটা বড় অংশ শেখায় ডিসিপ্লিনের, এবং যেটা কিনা অত্যন্ত প্রয়োজন একটা বাচ্চার মানুষ হওয়ার জন্য। 2 বাবাদের যদি ধরে নেই যে বাবারা কাজ করেন, বাবাদের জন্য অবশ্যই প্রথম রিকোয়েস্ট থাকবে যে তারা যেন শুক্র শনিবার
উইকেন্ডগুলো বাচ্চাদের সাথে কিছুটা ভালো সময় কাটায়, বিকজ বাবাদের কথাও বাচ্চারা অনেক শোনে, এবং অনেক মা হয়তো একটা কথা 3 বার বললেও শুনবে না, 30 বার বললেও শুনবে না, বাবা একবার আদর করে বললে শুনবে। এবং বাবার প্রভাব ছেলেদের উপরে অনেক বেশি পড়বে, একজন ছেলে সন্তানের উপরে। সো বাবাও যেন একটু সময় দেন। আর তারপরে হচ্ছে পরিবারের অন্যান্য সদস্য, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তোমার ছেলে কি রেজাল্ট করেছে, তোমার ছেলে রেজাল্ট দেখি, মানে এটাই যেন ফোকাস না হয়। রেজাল্ট আসলে, রিপোর্ট কার্ড আসলে সব কিছু না। এবং একটা ভালো রেজাল্ট করে আমি দেখেছি যে ক্লাসে ফার্স্ট যেই বয়টা হচ্ছে অথবা মেয়েটা হচ্ছে, গার্ল হচ্ছে, আমি কিন্তু ওদেরকে কখনো, অনেক ক্ষেত্রে আমি ওদের ল্যাকিং দেখি। তারাই কিন্তু ভালো হয়তো টিচারও হতে পারেন না, ভালো করে কথাও বলতে পারেন না, তারা হয়তো তাদের মতো একটা ভালো কাজ করছেন। সো এখনকার দিনের বাচ্চাদের যদি আমরা ঠিক মতো গড়ে তুলতে চাই, যারা কিনা সফল হবে এবং সুন্দর করে কোনো কিছু করে ঠিকমতো আয় রোজগার করে নিজের পায়ে দাঁড়াবে, তাহলে শুধু পড়াশোনা করলে মানসিক চাপ দিলে হবে না। তাকে ওভারঅল প্যাকেজ করে তুলতে হবে। তার পিপল স্কিল, তার পিআর বাড়াতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, তার বিহেভিয়ার ঠিক করতে হবে। এগুলা সব কিছু মিলে একটা মানুষকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। আর তারপরে সবচেয়ে শেষে আসে আমাদের শিক্ষক শিক্ষিকা। এখন তাদের লিমিটেশন আছে আমি বুঝি, বিকজ তাদের তো হচ্ছে একটা সময় আছে স্কুলে, তারপরে তাদের হচ্ছে সিলেবাসটা শেষ করতে হবে। সো ইটস এ লট অফ লিমিটেশনস, বাট স্টিল আমরা যখন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিজেকে তৈরি করতে চাই যে আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের একটা খুব সহজ কথা মাথায় রাখতে হবে, আমরা মানুষ তৈরি করার কারিগর। আর সেই মানুষগুলো হচ্ছে পবিত্র শিশু। এবং এই শিশুগুলো কিন্তু কোনো মোবাইল ফোন না, কোনো গাড়ি না, কোনো চেয়ার টেবিল না, যে হাতুড়ি পাটাল দিয়ে বাড়ি দিয়ে অথবা ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে আমি এটাকে হাই রেইজ করে ফেলবো, এনরিচ করে ফেলবো। তাদেরকে যেই জিনিস দিয়ে, যেই শিক্ষা দিয়ে করতে হবে, সেটা শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে। স্কুলের নিয়ম কানুনের মধ্যে যা থাকে থাকুক, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এটা আমি ভাঙতে পারবো না, আমরা কেউ এটা নিয়ে কিছু করতে পারবো না। কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আমি যেই সব বাচ্চাটাকে পড়াচ্ছি, যেই বাচ্চাদের পড়াচ্ছি, আমি আমার থেকে কতটুকু এক্সট্রা কন্ট্রিবিউট করতে পারলাম। আমি যখন দেখব যে আমার বাচ্চাটা ক্লাসের মধ্যে 4টা বাচ্চার রেজাল্ট খারাপ করছে, তখন আমি পার্সোনালি মা বাবাকে তার জন্য মানসিক চাপ না দিয়ে, বাচ্চাকে নেগেটিভ কথা না বলে, বরঞ্চ আমি তাকে সহানুভূতির হাতটা বাড়াতে পারি যে কি করলে বাচ্চা ভালো করতে পারে, বলেন আমরা দুজন একসাথে কাজ করি। আমরা যদি এই কথাগুলো বলি, তাহলেই কিন্তু না মায়েদের মানসিক চাপটাও কমে যায়, তারাও একটু রিলিফ পায়, তারাও চিন্তা করে যে না, টিচার হয়তো শুধু পড়ার কথাই বলছে না, তাহলে আপা আপনি আমাকে এভাবে একটু সাহায্য করেন, ভাই আপনি আমাকে, স্যার আমাকে এভাবে একটু সাহায্য করেন। সো মিলেমিশে বাচ্চার সমস্যাটা সমাধান করি, মাকেও মানসিক চাপ এত দেওয়ার দরকার নেই। জিনিয়া করিম, আমরা কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ যে প্রশ্নটি আপনার কাছে একটু করতে চাই সেটি হচ্ছে যে মা বাবাদের, সন্তানের তো একটি মানসিক চাপ থাকে, মা বাবাদের উপর যে একটি প্রেশার থাকে সন্তানের ফার্স্ট সেকেন্ড হওয়া নিয়ে, এই চাপটা নিয়ে আসলে তারা কোনো কিছু নতুন করে ভাবনা চিন্তা করতে পারেন কিনা? অবশ্যই চিন্তা করতে পারেন, অবশ্যই চিন্তা করতে পারেন। আমি তো মনে করি, আমি একজন মা হিসাবে বলবো এবং সব বাবা মায়েদেরকে বলবো যে সন্তানকে আমাদের সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, তুমি পড়াশোনা ভালো করো। আমি অনেক জায়গায় শুনেছি পড়াশোনা ঠিক রেখে যা ইচ্ছা করো, এটা না বলে আমরা যদি আমাদের চিন্তা চেতনাটা একটু যদি ঘুরিয়ে ফেলি, পড়াশোনা করো কিন্তু মানুষ হও। আমাদের উদ্দেশ্য থাকা উচিত একজন বাবা মায়ের, অবশ্যই আমি এই কথা বলবো যে আমার সন্তান যেন মানুষ হয়, পড়াশোনা সে শিখবেই একদিন। সো আমার যেটা অনুরোধ আপনাদের সবার কাছে, আমরা যদি বাচ্চাদেরকে পড়াশোনায় ভালোতে ফোকাস না করে ভালো মানুষ করার চেষ্টা করি, তখন অটোমেটিক্যালি ওই মানসিক পড়ার চাপ কিন্তু আমাদের মধ্যে থেকেই কমে যাবে। সো চলেন সবাই মিলে সেটা চিন্তা করি, যাতে কিনা সেই বাচ্চাগুলো আনন্দের সাথে একজন সফল মানুষ হতে পারে। ধন্যবাদ জিনিয়া করিম আজকের আলোচনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী পর্বে নিশ্চয়ই কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিবিসি নিউজের সাথেই থাকবেন।